দাবি ছিল সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক আর্চিকর খুন ধর্ষণের ঘটনায়। বিচারক আজ কোন সাজা দেন নজর ছিল সবার। শিয়ালদা আদালত চত্বরে 2:45 ঠিক কিছুক্ষণের মধ্যে সাজা শোনালেন বিচারক। সাজা শোনালেন না যাবজ্জীবন, মৃত্যুদণ্ড বা ফাঁসি নয়, যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ডের আদেশ। রায় শোনালেন আজ। সাজা কি না আমৃত্যু কারাদণ্ড, তার সঙ্গে জরিমানা রয়েছে, 50,000 টাকা জরিমানা করতে হবে। কিন্তু কেন সর্বোচ্চ সাজা নয়? বিচারক রায় ঘোষণা করতে গিয়ে জানাচ্ছেন যে বিরলের মধ্যে বিরলতম ঘটনা এটার বলে তিনি মনে করছেন না। আর কি তার পর্যবেক্ষণ, কি হলো আজ আদালত চত্বরে, ঠিক কি হলো আজ এজলাসে জানবো। আমার সঙ্গে অর্ণব রয়েছেন। অর্ণব, সবাই মানে যত মানুষের সঙ্গে আমরা কথা বলেছি বোধহয় তার মধ্যে বেশিরভাগ মানুষই চেয়েছিলেন ফাঁসির সাজা শোনানো হোক, কিন্তু ফাঁসির সাজা শোনালেন না বিচারক অনির্বাণ দাস। তার পিছনে নিশ্চয়ই তার কিছু পর্যবেক্ষণ রয়েছে, সেটা যদি একটু তুমি ব্যাখ্যা করতে পারো বা তুমি যদি বলতে পারো আজ ঠিক কি হলো, আইনজীবীরা কি বললেন যার প্রেক্ষিতে সাজা হলো যাবজ্জীবন কারাদণ্ড বা আমৃত্যু কারাদণ্ড। দেখো অতনু, বিরলের মধ্যে বিরলতম ঘটনা যদি না হয়, সেটা যদি আদালত বিরলতম ঘটনা হিসেবে খুঁজে না পায়, সেক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়ার মতো কোনো পরিস্থিতি থাকে না। তাই বিচারক ভরা ইজলাসেই জানান যে সমস্ত সাক্ষী সাবুত বা নথি প্রমাণাদি তার কাছে এসছে, সাক্ষ্য বা বিভিন্ন সাক্ষীরা যে এভিডেন্স আকারে এসছে, সেগুলি খতিয়ে দেখার পর তিনি আমৃত্যু কারাদণ্ড সর্বোচ্চ শাস্তি যেটা সেই হিসেবেই রাখছেন এবং একই সঙ্গে যাবজ্জীবন 103 অর্থাৎ খুন এবং শুধুমাত্র ধর্ষণের যে অভিযোগগুলি ছিল 3টি ধারার মধ্যে, সেক্ষেত্রে যাবজ্জীবন রাখছেন এবং তার সঙ্গে জরিমানার নির্দেশও দিচ্ছেন। এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট, বিরলতম ঘটনা হতে গেলে একাধিক বিষয় দিক বিবেচনা করে, বাংলার আবিধানিক অর্থ যদি ধরো, বিরলতম অর্থাৎ এ ঘটনা আগে কোনো দিন হয়নি, সেটার যেমন রয়েছে, একই সঙ্গে তার ব্যাপকতা, সমাজে তার প্রভাব, বিভিন্ন দিক। একই সঙ্গে এই বিরলের মধ্যে বিরলতম অর্থাৎ এই ধর্ষণ খুনের যে জঘন্যতম বা এর যে ব্রুটালিটির দিকটি, সেটাকে কনসিডার করার জন্য সিবিআই প্রসিকিউশন যে প্রমাণ বা নথি দিয়েছিল সেগুলি কি অকাট্য ছিল? কারণ শেষ মুহূর্তে সঞ্জয় কাঠগড়ায় যখন তার বক্তব্য পেশ করে, পাশাপাশি তার আইনজীবী কিন্তু একাধিক সুপ্রিম কোর্টের জাজমেন্টকে হাতিয়ার করে এবং সেখানে বারবার দেখানো হয় একাধিক ফাঁসির আদেশ বা নির্দেশ সেটা দেশের শীর্ষ আদালত রদ করে দিয়ে সেটা যাবজ্জীবন বা আমৃত্যুতে ট্রান্সফার করেছে। কারণ যদি নথি তথ্য প্রমাণে কোথাও কোনো সংশয়ের বশবর্তী বা ধারণার বশবর্তী হয়ে থাকে, 0.1% হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয় না। কাজেই এই যে এক্ষেত্রে আমার একটা প্রশ্ন থাকবে তোমার কাছে অর্ণব, সে কোথাও কি মনে হচ্ছে তাহলে যে সিবিআই যেভাবে কেস ফ্রেম করেছে, যেভাবে কেস সাজিয়েছে, সেখানে এটা মানে ঘৃণ্যতম অপরাধ বা বিরলের মধ্যে বিরলতম অপরাধ প্রমাণ হয় না? দেখো, সিবিআই তারা বলবে এটা যে তারা যে প্রসিকিউশনকে এগিয়ে নিয়ে গেছে, বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে গেছে, দোষী সাব্যস্ত করার মধ্যে দিয়ে সিবিআইয়ের তদন্ত যে সঠিক সেটা প্রমাণিত হয়েছে। কিন্তু আজকে সিবিআইয়ের তরফে আইনজীবীরা যখন মৃত্যুদণ্ড চাইল এবং বিরলতম ঘটনা হিসাবে এই ঘটনাকে ঘোষণা করার আবেদন রাখলো বিচারকের কাছে, তখন তারা এই ঘটনা কেন বিরলতম সেটা বলতে গিয়ে সিবিআই কি বলল, আগামী দিনে কোনো সন্তান বা কোনো অভিভাবক তার সন্তানকে বাড়ি থেকে ছাড়বে না যদি অন ডিউটি অবস্থায় এরকম ঘটনা ঘটে। কাজেই এই ঘটনাটা, আরজি করের ঘটনাটা কোথাও একটা মানুষের মনে ভরসা হারিয়েছে। কাজেই এমন একটা দৃষ্টান্তমূলক বিরলতম ঘটনা থেকে সাজা দিক, যার জন্য আগামী দিনে
কেউ অন্তত এই অপরাধ করার আগে 5 বার ভাববে। একই সঙ্গে সিবিআই কি বলল, যে এই ঘটনার ব্যাপকতা রাজ্য নয়, দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বজুড়ে এর অভিঘাত ছড়িয়ে পড়েছে। কাজেই এই বিষয়গুলিকে সামনে রেখে সিবিআই এটাকে বিরলতম বলতে চেয়েছিল। কিন্তু নথি তথ্য প্রমাণাদির ক্ষেত্রে যেটা সঞ্জয়ের আইনজীবীরা যুক্তি দিচ্ছেন, বেশ কয়েকটা জায়গায় ধোঁয়াশা সংশয় রয়েছে। এটা তাদের যুক্তি সওয়ালে হয়তো কোথাও একটা 0.00001% হলেও খুঁত রয়েছে সিবিআই এর প্রমাণে, তাই হয়তো এটাকে বিরলতম হিসেবে আখ্যা দিতে পারছে না আদালত। তাই এক্ষেত্রে আমৃত্যু কারাবাস। যদিও এক্ষেত্রে বাবার উদ্দেশ্যে বিচারকের যে বার্তা, অর্থাৎ উচ্চ আদালতে যাওয়ার জন্য, আরো যদি ন্যায় বিচারের জন্য, সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপে কি হবে তা এখনই বলা যাচ্ছে না। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে বিচারাধীন পরিবারের যে 5 ডজন প্রশ্নের ভাগ্য ঝুলছে, তার উপর হয়তো এর ভবিষ্যৎ নির্ভর করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ অর্ণব। তো আজ এই সাজা ঘোষণার পর আইনজীবীরা কি বলছেন একবার শুনবো। ওকে যাবজ্জীবন দিয়েছে। আমরা আমাদের আর্গুমেন্টে বারবার ধরে বলেছি দেয়ার হ্যাজ বিন সাম ল্যাচেস ইন দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন এজেন্সি, যেটা আগের দিনকে জজ সাহেব যখন সাজা ঘোষণা করেন উনি বলেছেন, তিনি ক্রিটিসাইজ করেছেন ওনার এই ইনভেস্টিগেশন নিয়ে কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছে। ইট ইজ দ্য ল্যাচেস অফ দ্য ইনভেস্টিগেশন এজেন্সি যে পুরোপুরিভাবে ওনারা করতে পারেনি, কারণ ওনাদের বক্তব্য ছিল আজকে ক্যাপিটাল পানিশমেন্ট, কিন্তু জজ সাহেব আজকে যাবজ্জীবন দিয়েছে। ইনভেস্টিগেশনের পার্ট বাকি আছে, আগামী দিনে তো আরো ইনভেস্টিগেশন হবে, সেটা যাতে ঠিকঠাক হয় সেটার দিকে আমরা এগোবো। স্টেট সাবমিশন করলেন অ্যান্ড ডিফ্যাক্টো সাবমিশন করলেন যাতে ডেথ পেনাল্টি দেওয়া হয়। আমরা সেখানে ওটাকে চ্যালেঞ্জ করে সাবমিশন করলাম যে হাউ সুপ্রিম কোর্ট ইটসেলফ হ্যাজ সেড যে তখনই ডেথ সেন্টেন্স দেওয়া হবে যখন আর কোনো অল্টারনেটিভ পানিশমেন্টের আর কোনো কার্যকারিতা নেই, এবং সেই রিলেটেডই আমি অনেক কটা সাইটেশন আমরা দিয়েছিলাম। জজ সাহেব এসে বললেন যে ডেথ পেনাল্টি উনি দিচ্ছেন না, আমাদের সাবমিশনটা কনসিডার করা হয়েছে এবং আমাদের জাজমেন্টগুলো কনসিডার করা হয়েছে, এবং লার্নেড কোর্ট বললেন যে এটা রেয়ারেস্ট অফ রেয়ার্স কেস নয়, তাই জন্য হাইয়েস্ট যে সাজাটা দেওয়া হয়েছে দ্যাট ইজ লাইফ ইমপ্রিজন। আপনারা কি আগামী দিনে হাইকোর্টের দ্বারস্থ হবেন? হ্যাঁ, সেটা তো যে কোনো অ্যাকিউজড যে কনভিক্ট হচ্ছে তার রাইট থাকে ওপরের আপিল কোর্টে যাওয়ার, তো ডেফিনেটলি উনি আপিল তো করবেন। মূলত 3টে ধারায় ওনাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, 64, 66, 100(3)(1). 64-এ যেটা রেপের কেস অ্যাটাক, সেটাই দেওয়া হয়েছে ওনাকে লাইফ ইমপ্রিজনমেন্ট এবং ₹50,000 ইন ডিফল্ট 5 মাসের জেল। যেটা আছে 66, সেটা লাইফ ইমপ্রিজনমেন্ট ফর ন্যাচারাল লাইফ। আর 100(3)(1) সেটাই দেওয়া হয়েছে লাইফ ইমপ্রিজনমেন্ট, ₹50,000 ফাইন ইন ডিফল্ট 5 মাসের জেল। লার্নেড কোর্ট কম্পেনসেশন অ্যাওয়ার্ড করেছেন, যেটা নাকি 10 লাখ টাকা ফর দ্য ডেথ অ্যান্ড 7 লাখ টাকা ফর দ্য রেপ। সর্বোচ্চ সাজার দাবি আপনাদের তরফে করা হয়েছিল, আমৃত্যু কারাদণ্ড দিল, কেন দেওয়া গেল না? এটা আমি এখন এই ব্যাপারে কোনো কমেন্ট করতে পারি না, কারণ এই ম্যাটার রয়েছে এখনো পেন্ডিং সাবজুডিস ম্যাটার, সুতরাং আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করব না। সাজা ঘোষণা শুনে আশাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও, শুনুন তিনি কি বলছেন। আমার রিয়াকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি, কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস। আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি যুক্তি, ডিটেলসটা তো সিবিআই করছে, এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। এই নরম পিচার্সদের চরমতম শাস্তি হওয়া উচিত। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম।